আজকের ভিডিও লেসনটি যে কোনো লেভেলের শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী বা সাধারণ ল্যাঙ্গুয়েজ ইউজার যে কারোর জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, আবার একই সাথে কনফিউজিংও বটে। কনফিউজিং কেন? কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত আজকের আলোচিত ভার্বগুলোকে কখনো আমরা ফ্রেজাল ভার্ব বলছি, আবার কখনো প্রিপোজিশনাল ভার্ব বলছি। আবার আপনাদের অনেকের কাছেই এই যে প্রিপোজিশনাল ভার্ব এই টার্মটি নতুন মনে হতে পারে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রিপোজিশনাল ভার্ব কি, ফ্রেজাল ভার্ব কি, এদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, আবার ফ্রেজাল ভার্বের সাথে যে প্রিপোজিশনটি যুক্ত হচ্ছে এগুলোকে কেন আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল বলছি, আবার এই যে ব্যবহৃত প্রিপোজিশনগুলোকে কখন আমরা ভার্বের ঠিক পরপরই ব্যবহার করব, আবার কখন দু একটি শব্দ পরে ব্যবহার করার সুযোগ রয়েছে। আর এই সবগুলো প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান তাহলে একটুও স্কিপ না করে দেখতে থাকুন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি। আর হ্যাঁ, বরাবরের মতোই আমি মোহাম্মদ আলী আছি আপনাদের সাথে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেসন। বন্ধুরা, আজকের ভিডিও লেসনটি শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করতে চাই, আর তা হচ্ছে আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি এসে থাকেন অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। তো প্রথমেই আমরা আলোচনা করব ফ্রেজাল ভার্ব কি এবং প্রিপোজিশনাল ভার্ব কি। ইয়েস, ফ্রেজাল ভার্ব হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্বের সাথে একটি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল পার্টিকেল তার সাথে সবসময় ব্যবহৃত হবে, এবং অন্যদিকে প্রিপোজিশনাল ভার্ব হচ্ছে ভার্ব প্লাস তার সাথে একটি প্রিপোজিশন কম্বিনেশন থাকবে। উদাহরণ দেখা যাক। এখানে প্রথম সেন্টেন্সটা আমরা দেখছি ফ্রেজাল ভার্বের আন্ডারে, প্লিজ কাম ইন অ্যান্ড সিট ডাউন, অনুগ্রহপূর্বক ভেতরে আসুন এবং বসে পড়ুন। এখানে খেয়াল করুন, কাম ভার্বের পরে একটি ইন শব্দটি ব্যবহৃত হয়েছে, সিট ভার্বের পরে ডাউন শব্দটি ব্যবহৃত হয়েছে। অন্যদিকে প্রিপোজিশনাল ভার্বের উদাহরণ হিসাবে আমরা প্রথম যে সেন্টেন্সটি লিখেছি তাতে আছে আই কান্ট কনসেন্ট্রেট অন মাই ওয়ার্ক। এখানে আবার ভার্বের পরে অন একটি প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে, একটি শব্দ, এবং তারপরে আরও কিছু শব্দ আছে। তো এখন আপনি হয়তো বলতে পারেন যে এখানে ইন, ডাউন, অন সবইতেও প্রিপোজিশন মনে হয়। ইয়েস, প্রিপোজিশন মনে হলেও এগুলো অরিজিন প্রিপোজিশন হলেও দুই সেন্টেন্সে দুরকমভাবে ব্যবহৃত হয়েছে। যেমন এখানে কাম ইন, আসুন, কোথায় আসুন? ভেতরে আসুন। সিট ডাউন, বসে পড়ুন, কোথায় বসে পড়ুন? বসলে সাধারণত আমরা জানি নিচেই বসা হয়। আর আমরা এটাও জানি যে কোনো শব্দ যদি ভার্বের কোথায়, কখন, কেন, কিভাবে এই ধরনের প্রশ্নের উত্তর দেয় সেই শব্দটি হয় অ্যাডভার্ব, অ্যাডভার্বের মতো কাজ করে। এবং এখানে ইন এবং ডাউন কাম এবং সিট ভার্বের জন্য অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয়েছে, এবং এই ইন কামের সাথে ইন, সিটের সাথে ডাউন এই শব্দগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহৃত হয়ে থাকে, এবং এই কারণে এই অংশগুলোকে আমরা বলছি ফ্রেজাল ভার্ব। অন্যদিকে এই যে সেন্টেন্সে অন শব্দটি ব্যবহৃত হয়েছে এটা একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে প্রি মানে পূর্বে, অ্যান্ড পজিশন মিন্স অবস্থান। এখন প্রিপোজিশনের কাজ কি? কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং বসে কি কাজ করবে? তার আগের কোনো শব্দের সাথে সম্পর্ক নির্দেশ করবে। তো এখানে এই সেন্টেন্সে যেটি ব্যবহৃত হয়েছে অন শব্দটি ওয়ার্ক নাউনের আগে বসে একটি প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করেছে, এবং এই ফ্রেজটি কি করছে? তার আগের ভার্বটির সাথে কানেকশন নির্দেশ করছে, এবং যেহেতু একটা প্রিপোজিশনাল ভার্ব সে কারণেই এই প্রিপোজিশনটা এই ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহৃত হয়েছে, এবং এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। সবসময় কনসেন্ট্রেট ভার্বের সাথে অন প্রিপোজিশনটাই যুক্ত হয়ে ব্যবহৃত হবে। অর্থাৎ আমি যা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে একটি ফ্রেজাল ভার্বের সাথে যে শব্দটি থাকে সেই শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহৃত হয়, অন্যদিকে প্রিপোজিশনাল ভার্বের সাথে যে শব্দটি থাকে সেটা একটা প্রিপোজিশনের কাজ করে, এবং এটা অ্যাপ্রোপ্রিয়েটলি এবং ইডিওমেটিক এক্সপ্রেশন আকারে ব্যবহৃত হয়। এখন আসুন আমরা আলোচনা করি ফ্রেজাল ভার্বের আরও কিছু উদাহরণ দেখি পরবর্তী আরও বিষয় ক্লিয়ার করার জন্য। পরের সেন্টেন্সটা আছে উই ওক আপ দ্য নেইবার্স। আমরা জাগিয়ে দিয়েছিলাম, কাদেরকে জাগিয়ে দিয়েছিলাম? নেইবার্সদেরকে, প্রতিবেশীদেরকে জাগিয়ে দিয়েছিলাম। এখানে খেয়াল করুন ওক ভার্বের সাথে আপ একটি শব্দ ব্যবহৃত হয়েছে এবং তারপরে একটি অবজেক্ট আছে। এখন খেয়াল করার বিষয় হচ্ছে আগের সেন্টেন্সটিতে কিন্তু কোনো অবজেক্ট ছিল না, কামিন এর পরে কোনো অবজেক্ট ছিল না, অর্থাৎ এই কামিন এই ভার্বটি ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছিল। একইভাবে সিট ডাউন ভার্বটিও অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহৃত হয়েছিল ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে। অন্যদিকে
এখানে খেয়াল করুন ওক আপ, জাগিয়ে দিয়েছিলাম। কাদেরকে জাগিয়ে দিয়েছিলাম? নেইবার্সদেরকে জাগিয়ে দিয়েছিলাম। এই যে ওক আপ, আপযুক্ত একটি ভার্ব, আপ মানে হচ্ছে অ্যাডভার্বযুক্ত একটি ফ্রেজাল ভার্ব, তারপরে একটি অবজেক্ট গ্রহণ করছে, তার মানে এই ভার্বটি ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং এই আপ শব্দটা ভার্বেরই একটা অংশ, এটা কোনো প্রিপোজিশন না এবং এর পরের শব্দের সাথে কোনো প্রিপোজিশনাল ফ্রেজও গঠন করছে না। তার মানে ফ্রেজাল ভার্বগুলা কখনো ইনট্রানজিটিভ কখনো ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার আরেকটা বিষয় খেয়াল করুন, পরের সেন্টেন্সে উই ওক দ্য নেইবার্স আপ, এখানে আমরা যে আপ শব্দটা ভার্বের সাথেই ব্যবহার করেছিলাম সেটাকে কিন্তু এখানে আমরা নেইবার্স, এই যে অবজেক্ট আমরা পেয়েছি তার পরে ব্যবহার করছি। অর্থাৎ ফ্রেজাল ভার্বের সাথে যে অ্যাডভার্বগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু তারপরে অবজেক্ট যেটা থাকে তার পরেও ব্যবহৃত হতে পারে। এখন আমরা কখন এই অবজেক্টের আগে ব্যবহার করব বা পরে ব্যবহার করব সেটার একটা নিয়ম আছে। সেটা হচ্ছে আমরা পরের সেন্টেন্সে দেখি, দ্য নেইবার্স ওয়্যার অ্যানয়েড বিকজ উই ওক দেম আপ। এখানে খেয়াল করুন ওকের সাথে যে আপটা ছিল সেটাকে আমরা পরে ব্যবহার করেছি। কিসের পরে? এখানে যে অবজেক্টটা ছিল তারপরে। এখন আগের সেন্টেন্সে যে অবজেক্টটা ছিল সেটা ছিল একটা নাউন, দ্য নেইবার্স। পরের সেন্টেন্সে যে অবজেক্টটা পেয়েছি সেটা হচ্ছে একটা প্রোনাউন। তো নিয়ম হচ্ছে এই ফ্রেজাল ভার্বের পরে যদি কোনো অবজেক্ট থাকে এবং সেই অবজেক্টটা যদি নাউন হয় তাহলে ফ্রেজাল ভার্বের সাথে অ্যাডভার্বটিকে আমরা নাউনের পরে, তার মানে অবজেক্টের পরে ব্যবহার করার বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি ফ্রেজাল ভার্বের সাথে যদি অবজেক্ট হিসেবে প্রোনাউন ব্যবহৃত হয়, যেমন ওক দেম আপ, সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রোনাউনের পরে ওই অ্যাডভার্বিয়াল পার্টিকেল বা অ্যাডভার্বটাকে ব্যবহার করব। যেমন দ্য নেইবার্স ওয়্যার অ্যানয়েড বিকজ উই ওক দেম আপ, কারণ আমরা তাদেরকে জাগিয়ে দিয়েছিলাম। এরপর সেন্টেন্সে দেখা যাক, উই ওক আপ জাস্ট অ্যাবাউট এভরিবডি ইন দ্য হোল স্ট্রিট। এখানে ফ্রেজাল ভার্ব হিসেবে ভার্ব ব্যবহৃত হচ্ছে ওক আপ এবং আপটা হচ্ছে অ্যাডভার্ব। এটাকে আমরা এরপরে ব্যবহৃত অবজেক্ট যেটা আছে জাস্ট অ্যাবাউট এভরিবডি, এটা একটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে একটা লম্বা ফ্রেজ, জাস্ট অ্যাবাউট এভরিবডি ইন দ্য হোল স্ট্রিট। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে ফ্রেজাল ভার্বের পরে অবজেক্ট হিসেবে যদি একটা লম্বা ফ্রেজ ব্যবহার হয় সেক্ষেত্রে ফ্রেজাল ভার্বের সাথে থাকা অ্যাডভার্বটাকে ওই ফ্রেজের পরে ব্যবহার না করে ভার্বের সাথেই তাকে রাখতে হবে। তো এখন আমরা প্রিপোজিশনাল ভার্বের আরও কিছু উদাহরণ দেখব এবং এর মাধ্যমে ফ্রেজাল ভার্ব এবং প্রিপোজিশনাল ভার্বের পার্থক্য নিরূপণ করতে পারবো এবং এগুলাকে আমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারবো। তো প্রথম যে সেন্টেন্সটি আমরা দেখেছিলাম প্রিপোজিশনাল ভার্বের আন্ডারে সেটা হচ্ছে আই ক্যান্ট কনসেন্ট্রেট অন মাই ওয়ার্ক। এখানে কনসেন্ট্রেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি একটা প্রিপোজিশন ব্যবহার হয়েছিল এবং এটা যে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে তা আমরা নিশ্চিত হয়েছিলাম কিভাবে, এরপরে একটি নাউন ছিল, সব মিলিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ এই ভার্বের সাথে কানেক্টেড হয়েছিল। এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে কখনো কখনো কিছু প্রিপোজিশনাল ভার্বের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ দিতে পারে। যেমন লুক আফটার, লুক অ্যাট, লুক ফর, লুক ইনটু, লুক রাউন্ড। এই যে লুকের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত করে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন প্রিপোজিশনাল ভার্ব গঠন করছি এবং ভিন্ন ভিন্ন অর্থ পাবো। যেমন লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, হি লুকস আফটার হিজ প্যারেন্টস। আবার লুক অ্যাট, হি ইজ লুকিং অ্যাট মাই হাউস। লুক ফর, হি ইজ লুকিং ফর আ ডক্টর। লুক ইনটু, দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। সো এক্ষেত্রে আমরা দেখছি প্রিপোজিশনাল ভার্বের সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে নতুন নতুন অর্থ প্রকাশ করতে পারছে। এরপরে সেন্টেন্সটি দেখা যাক, সাজিদ পেইড ফর দ্য মিল। এখানে পেইড ফর, পে ভার্বের সাথে ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত হয় এবং আগের মতোই আমরা আগে যেটা বলেছিলাম সেটা এখানেও প্রযোজ্য। ফর যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এই অংশটা যেহেতু প্রিপোজিশনাল ভার্ব, এরপরে অবশ্যই একটা নাউন থাকবে, সব মিলে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ হয়ে একটা প্রিপোজিশনাল ফ্রেজ থাকবে, অর্থাৎ প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট থাকবে, অবজেক্ট টু প্রিপোজিশন থাকবে, অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করবে। এখন আমাদের এই আলোচনাটাকে আরেকটু সুন্দর মতো বোঝার জন্য আমরা দুইটা সেন্টেন্সের মাধ্যমে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে পারি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে শি লুকড অ্যাট ইট। শি লুকড অ্যাট ইট, সে এটার দিকে তাকিয়েছিল। ওকে, এখানে লুক ভার্বের সাথে একটি অ্যাট প্রিপোজিশন যুক্ত হয়েছে এবং প্রিপোজিশন যুক্ত হওয়ার ফলে এরপরে আরেকটি
প্রিপোজিশনাল অবজেক্ট যুক্ত হয়েছে একটি প্রোনাউন। সো এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ কানেক্টেড হচ্ছে ভার্ব লুকডের সাথে। এখন এটা যে একটা প্রিপোজিশনাল ভার্ব, সেটাকে আমরা শুধু গঠনের দিক দিয়ে না দেখে এটাকে আমরা অন্যভাবে দেখতে পারি। এখানে লুক এবং অ্যাট এই দুটি শব্দের ভেতরে কোন অর্থটাকে বেশি জোর দেওয়া হয়েছে? স্ট্রেস অন লুক। এখানে লুক তাকানো, এই তাকানো অর্থটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে। অন্যদিকে শি পুট ইট অ্যাওয়ে, এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ভার্ব এবং ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি যুক্ত হচ্ছে অ্যাওয়ে। এটা একটা ফ্রেজাল ভার্ব, পুট অ্যাওয়ে, এবং এটার অর্থ হচ্ছে শি পুট ইট অ্যাওয়ে মানে হচ্ছে সে এটাকে দূরে রাখলো। এখন সে শুধু এখানে রাখাটা মুখ্য বিষয় নয়, বরং দূরে যে রাখলো, এই পুট আর অ্যাওয়ের মধ্যে অ্যাওয়ে শব্দটার উপরে কিন্তু এখানে স্ট্রেস দেওয়া হচ্ছে, একটু বেশি হাইলাইট করা হচ্ছে, এবং দ্যাটস ওয়াই এই পুট অ্যাওয়ে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। এবং আরও একটু বিষয় খেয়াল করা যাক, অ্যাওয়ের পরে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নাই, অর্থাৎ এটা কোনো প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করছে না। আমরা পরবর্তী সেন্টেন্স আরেকটা দেখতে পারি, দ্য প্লেন টুক অফ অন টাইম। এখানে মজার ব্যাপার হচ্ছে অফ আমরা নর্মালি প্রিপোজিশন হিসেবে চিনি, ওকে, প্রিপোজিশনের মতো দেখা যাচ্ছে, আরেকটা প্রিপোজিশন এখানে আছে এবং একটা প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করেছে। তাহলে এইটার ব্যবহার কি? ইয়েস, এই অফ হচ্ছে টুক এর সাথে ব্যবহৃত হয়ে একটা ফ্রেজাল ভার্ব গঠন করেছে। দ্য প্লেন টুক অফ, বিমানটি উড্ডয়ন করেছিল অন টাইম, কখন? যথাসময়ে। এখানে টুক অফটা হচ্ছে ফ্রেজাল ভার্ব আর অন টাইম একটা প্রিপোজিশনাল ফ্রেজ গঠন করেছে, যেই অন টাইম এটা টুক অফ ভার্বের সাথে রিলেটেড। পরের সেন্টেন্সটি দেখা যাক, দ্য অ্যালার্ম হ্যাজ বিন সুইচড অফ। অ্যালার্মটি বন্ধ করা হয়েছে। এখানে এই সেন্টেন্সটিকে আমরা ব্যবহার করেছি প্যাসিভ ভয়েস আকারে, অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে ফ্রেজাল ভার্বগুলোকে মাঝে মাঝে প্যাসিভ ভয়েসেও ব্যবহার করা হতে পারে। তো বন্ধুরা, ফ্রেজাল ভার্ব এবং প্রিপোজিশনাল ভার্ব নিয়ে আমাদের আজকের ভিডিও লেসনটি আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনি বুঝতে না পেরে থাকেন অথবা কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসবে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়া সাইটসগুলোতে শেয়ার করবেন। আর হ্যাঁ, এতক্ষণ এই ছোট্ট ভিডিও লেসনটিতে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।